আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে, শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। এই প্রসঙ্গে আমি ফজল লোহানের নাম করতে চাই, এবং আমি কলকাতার একটি পত্রিকার নাম করতে চাই, দীপ্ত কুমার সান্যাল। তিনি খুবই বলতে পারেন সাম্প্রদায়িক ছিলেন, মুসলিম বিরোধী ছিলেন, কিন্তু তিনি বাংলা ভাষার উপর অনাচার সহ্য করতেন না হিন্দিদের। কেন তখন কথা হচ্ছিল, এই যে নেকটাই আমি পড়ছি, এর নাম কী হবে, কঠি ল্যাঙ্গার্ট, পোস্ট বক্সের নাম কী হবে, পত্র হুসেট। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতা করেন, তারই প্রতিফলন ঘটল বাংলাদেশে। আমরা এক পাড়ায় থাকতাম, ফজল লোহানি, আমরা সব এক পাড়ায় থাকতাম পুনর্পত্তনে, কলকাতা থেকে এসে। তিনি বলেন, তাহলে কী হবে আমাদের দেশে? সকালে উঠে মনে মনে বলি এটা হবে, ফজর উঠে আমি দেলে দেলে বলি, হর রোজ পুরা রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি, হাম যেন ওই কাজ করে সাপনে, হুকুম ফরমান যা মোর মুরব্বী আনে। এই হলো আমাদের হতে হবে। এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য 52 থেকে আমাদের সংগ্রাম শুরু হয়, এবং সেটা কিন্তু তখন ফটোকপির যুগ ছিল না, বা মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিভিশনও ছিল না, আর সরকার নিয়ন্ত্রিত রেডিও ছিল। সংবাদ কিন্তু জানতো না মফস্বলের লোকজন। এইটা 53 সাল লেগেছে, জেস্টেশন পিরিয়ড, সেটা 54 সালে এসে আপনার পরিণতি লাভ করলো, বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত হয়ে গেল। আমার স্ত্রী তখন জেলে ছিলেন, আমি জেলে যেতে পারিনি বিবিধ কারণে। যাই হোক, তা এই যে মোবিলিটি অফ এমপ্লয়মেন্টটা, ব্যাপারটা কিন্তু আমি বলবো আপনার কমিশনের রিপোর্ট যেন থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে এই সরকারের অর্জন কি, এ নিয়ে অনেক বিবেচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। একটু আগে তিনি বলে গেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এই যে আমরা একসঙ্গে কথাবার্তা বলতে পারছি, চিন্তার বিনিময় ঘটাতে পারছি, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হচ্ছেন না, সেটাই স্বাভাবিক। সুতরাং এই যে চিন্তার বিনিময়ে নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, মানুষের সঙ্গে অন্য প্রাণীর কিন্তু খুব বড় তফাৎ। আমার এক শালা, খুব বড় শালা বলতে ব্রাদার, সরি, আচ্ছা, তিনি আমাকে একদিন বলছেন, তুমি কি বোঝো এটা? আমি বললাম, না বুঝি না। বলে একমাত্র কুকুরের কিন্তু বোঝা যায়। আমি, তুমি বুঝো কী করে? কুকুর কেউ, কুকুর যখন লেজ নেয় তখন বুঝতে হবে সে খুব খুশি হয়েছে, সে ওইটুকুই তার ভাষার দৌড়। কিন্তু মানব যে জাতি, তাদের ভাষার দৌড় অনেক বেশি। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু ভাষাবিদ, এক ধরনের মানুষ। সুতরাং এই যে কথা বলতে পারছি, এটা কিন্তু একটা বড় জিনিস। আচ্ছা, বড় অর্জন। 3, আমি যেটা বলতে যাচ্ছি যে সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, দুবার আমাকে কিন্তু আয়োজক বলেছেন আপনি এখানে আসুন। সত্যি সত্যি একটু বয়স আমার 90 হয়েছে, আমি কি অস্বীকার করতে পারি? এবং সত্যি আমি একটু কাহিল হয়ে পড়েছি বাংলাদেশে এসে, কেন এখানকার আবহাওয়া এবং দূষিত আবহাওয়া বিশেষ করে, এটা খুব বড় ক্রাইসিস। এ বিষয়ে আপনাদের লেখা উচিত। আমি আরেকটি বড় ক্রাইসিসের কথা বলবো একটু পরে, এখানেই বলে নিন যাতে বলে না যে এই ক্রাইসিস, যে দূষিত আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমাদের পরিবারের মধ্যেই আমার 3 জন ক্যান্সার হয়েছে। আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, আমার শালি মেডিকেল স্কুলের প্রফেসর, তার ক্যান্সার হয়েছে, আমার ভাই ডক্টর শমশের আলী, তার ক্যান্সার হয়েছে। যদিও আদর্শিকভাবে আমরা অনেক দূরত্ব আছি, কিন্তু রোগ আমাদের কাছে টেনে নিয়েছে। বাংলাদেশের কত লোক যে ক্যান্সারে ভুগবেন আমি জানি না। এই বিষয়ে আপনাদের খুব সতর্ক থাকা উচিত হবে বলে মনে করি। আরেকটা হচ্ছে ফারাক্কাবাদ। আমি একটু আগে জিজ্ঞেস করলাম ওকে, স্নিগ্ধকে, তোমার ভাই লাস্ট কী কথা বলছিল? বলেছে পানি লাগবে, পানি লাগবে। এইভাবে সে আজকে চিরকাল বেঁচে থাকবে, কেন চিরকালই আমাদের পানি লাগবে। পানি বলতে আমি কিন্তু এই বোতলে, এটা মিনারেল ওয়াটার না, এটাও এক ধরনের কিন্তু বলতে পারেন অসততা। এটা কিন্তু সিদ্ধ পানি। আর আমরা এভিয়ান যেটা খাই যদি পয়সা পাই, সেটা হচ্ছে ফ্রান্সের আল্পস পাহাড়ের পর্বতের পানি, অথবা স্কটল্যান্ডের বিভিন্ন ফোয়ারার পানি, সেগুলো মিনারেল ওয়াটার, এটা সেদ্ধ পানি। কিন্তু ফারাক্কাবাদের জন্য আজকে আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি,
সেখানে নিউ ইয়র্ক থেকে লোক এসে গেছে এখানে। আমি অনেক অনুরোধ করব ফরাক্কা বাঁধের বিষয়ে সম্প্রচারকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করতে, গুরুতরভাবে অনুপ্রাণিত করতে, কেননা আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। খুব সামান্যভাবে আমি বুঝি বলি, ছোটোভাবে, যে যদি বলা হয় যে এই পয়েন্টে আমাদের পানি ভাগাভাগি হবে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ, ঠিক আছে, কিন্তু যদি আপনি এই পয়েন্টেই ওইখান থেকে পানিগুলো সরিয়ে দেন তাহলে এই পয়েন্টে পানি এসে পৌঁছেছে কম, তাই তো? বেসিক্যালি ব্যাপারটা এর বেশি আমি এই বিষয়ে এক্সপার্ট তুমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সৈয়দ টিপু সুলতান ভদ্রলোক ইন্টারন্যাশনাল ফারাক্কা ব্যারেজ কমিটির তিনি বক্তা এবং তিনি আয়োজক এবং ফাইন্যান্সিয়ালও বটে। তিনি ওখানে একজন কেমিস্ট, নিউ ইয়র্কের ব্রুকলিনে, আমি দেখতে গিয়েছিলাম। তার সব মন প্রাণ পড়ে আছে কি করে ফারাক্কা বাঁধ থেকে আমাদের পানি ঠিক আসা যায়, কেন, আর 1 বছর পরে কিন্তু এই চুক্তির নবায়ন হবে। সুতরাং এখন থেকেই সম্প্রচার যারা সম্মেলন যারা করছেন তাদের দায়িত্ব আছে, খালি চাইলে তো হবে না, দিতেও হবে। আমার বাবা বলতেন, যখন আমি লন্ডন থেকে ফিরছিলাম না, আমি লন্ডনের প্রেমে পড়ে গেছিলাম, স্পেকট্রাম রেডিও করেছি, বিবিসি করছি, এটা করছি, সেটা করছি, আই লাভ এভরিথিং, ভেরি গুড থিং, একটাই তো লাইফ। সুতরাং মোটরের চালাতাম, স্পোর্টস গাড়ি চালাতাম আমি। আচ্ছা, আমি কেন বাংলাদেশে ফিরবো? আমি ফিরবো একটাই কারণে, আব্বাকে বললাম আমাকে যদি কাগজ বের করতে তুমি অনুমতি দাও তাহলে আমি ফিরবো, সাহায্য করতে হবে। তখন বললো হ্যাঁ তুমি ফিরো, আমি করবো। তা আমরা এর আগে বলতো ও মুসলমান হয়ে গেছে, ও কিছুই করলো না দেশের জন্য, স্বার্থপর, নিজের জন্য করলো, দেশের মানুষের জন্য কিছু করলো না। আমি ফিরে এলাম, আমার বাবা আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি খুব খুশি হয়েছিলেন। তার জীবন চরিত্র যখন লিখলাম, শতাব্দীর স্মৃতি আমার জায়গা তিনি বেরিয়েছিল। বাইরে সবচেয়ে শুনলাম যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি নিজেকে এখনও প্রধানমন্ত্রী বলেন, তিনি বলছেন ওটা শফিক রহমানের লেখা ছিল, কিন্তু আমার বাবা তো জীবিত ছিলেন। আমার বাবা তো অসংখ্য আত্মজীবনী কেন লিখবেন, কিন্তু জীবিত ছিলেন, কিন্তু বলেননি যে এটা শফিকের লেখাটা আমার লেখা নয়। এইরকম মিথ্যা কথা এখনও চলছে। যাই হোক, এখন এই ফারাক্কা বাঁধের কথা তাকে মনে করে দিলাম। এবার আরেকটা কথা বলছি, যে আপনাদের যে সাংবাদিকরা যে একাধিক গুণ আয়ত্তের বিষয় বলতে চাই, যে সাংবাদিক যারা হচ্ছেন তারা পৃথিবীর 2 জন সাংবাদিকের কথা মনে রাখুন। একটা হচ্ছে সমারসেট মম, তিনি নোবেল প্রাইজ পাননি বটে, অনেক কারণে দেওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে ফ্রেডারিক ফরসাইথ, যিনি ব্রিটিশ এয়ারফোর্সের 2nd ওয়ার্ল্ড ওয়ারের পাইলট ছিলেন। তিনি ডেইলি এক্সপ্রেসেরও বড় কর্মকর্তা ছিলেন, ছেড়ে দিয়ে তিনি উপন্যাসে লেখালেখিতে চলে গেছে, সাংবাদিকতা ছেড়ে। কিন্তু তাহলে দেখুন, আপনার যদি বিবিধ গুণ থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অনেক কিছু করতে পারেন সাংবাদিক হয়েও। এবং মালিকের কথা যে শুনতেই হবে এমন কোনো কথা নেই। মালিক তো চাইবেই যে আপনি তার DALAL হন, কিন্তু তার কাছ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বুঝছি যে চলতে হলে পরে আপনাকে কিন্তু কিছু গুণ অর্জন করতেই হবে, এটা বললাম। আচ্ছা, আর এবার আসছে ক্ষতিপূরণের ব্যাপারটা। এই যে মাহমুদুর রহমান সাহেব যখন জেলে গেলেন, আমি ওনার কাগজে কখনো লিখিনি, এবারে লিখছি, কালকে বোধহয় বেরোচ্ছে। তিনি আমাকে অনুরোধ করেছেন, কারণ জেলে তিনি আমার অনেক খেয়াল খবর করেছিলেন, আমার জন্য অনেক চেষ্টা করেছেন যাতে আমি ভালো থাকতে পারি, এবং অন্যান্যদের জন্য অনেক কাজকর্ম করেছিলেন। তার অনেক চরিত্রের বিভিন্ন দিক আছে, তার চরিত্রের অনেক দিক আছে, কিন্তু একটা দিক যে তিনি খুব ফেয়ার হতে চান, ঠিক আছে। এখন এই পত্রিকাতে যে চালু করতে গেলে পরে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে কবে আপনার পত্রিকা যায় যেদিন বেরোবে। একটা কথা ভুলে যান, সব কিছু পেছনে চালিকি শক্তি হচ্ছে টাকা, কয়েকার, তাই তো? আজকে এই প্রসেসর করতে টাকা লেগেছে, এখন একদম মাইক্রোফোন হায়ার করতে অথবা লাইট জ্বালাতে সব কিছু টাকা তো লাগে, টাকা লাগবে। এখন যে পত্রিকা করতে গেলে আপনার বেরোতে গেলে পরে মাহমুদুর রহমান, তখন আমি ক্যালকুলেট করেছিলাম 200 কোটি টাকা লাগবে যদি মাহমুদুর রহমানের কাগজ যখন নেওয়া হলো এবং মাহমুদুর রহমানকে জেলে যাওয়া হলো।
আমি বারবার বলছি তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক মিল নেই, কিন্তু তারপরেও একজন সাংবাদিক সম্পাদক হিসেবে আমি ক্যালকুলেট করেছিলাম এটা ভুলে গেলে চলবে না যে রাজনীতি করে যারা জেলে যান তারা পরবর্তীকালে এমপি হন, মন্ত্রী হন, আরও কিছু হতে পারেন এবং বড় ব্যবসায়ী হন তারা। এবং যারা একটা পত্রিকায় বের করেন সম্পাদক, তিনি হয়তো সম্পাদক আবার ফিরে পেতেন, নাও পেতে পারেন, বাদ বাকি জনে কী হয় কে জানে, কিন্তু এটা অন্যায়। আমি মনে করি যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের সম্পাদক এবং অন্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া উচিত। এই কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কোথেকে আসবে? আসবে তাদের কাছ থেকে যারা, সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছেন, তাদের টাকা থেকে আমরা এই সম্পাদক এবং এই সাহিত্যিক, এই প্রাবন্ধিক, এই প্রুফরিডার তাদেরকে না গত 5-6 বছর, 7 বছর, 8 বছর যাই আমার কাগজ তো 17 বছর ধরে আমি হারিয়েছি। আচ্ছা যাই হোক, এগুলো যেন আমরা দিতে পারি, নইলে পরে ছবি তুমি কবে কাগজ বের করবে, এটা ফালতু কথা। আমি কোথায় বের করবো? আমি তো দুর্নীতি করিনি যে আমার পকেট ভিতরে টাকা আছে আমি বের করবো, বললেই হলো। আমাকে ইলিশি বিল দিতে হবে, আমাকে মাসে শেষে বেতন দিতে হবে। এই দায়িত্বটা কার? তোমরা যারা সরকার আছো তোমাদের দায়িত্বটা, এটা আমি বলেওছিলাম। কারণ সেই দিন মিটিংয়ে মির্জা ফখরুল আমার বামপাশে ছিলেন এবং বেগম খালেদা জিয়া সামনে ছিলেন। তখন আমি বললাম, দুটি জিনিস আপনার কাছে অনুরোধ করছি। খালেদা জিয়াকে বললাম, আমি দেখি আপনি যখন আবার প্রধানমন্ত্রী হবেন, যদি হতে পারেন, তাহলে পরে আপনি এই আমাদের পত্রিকার যারা সকল কর্মচারী আছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এবং এরকম ভবিষ্যতে নির্যাতিত সব পত্রিকারই জন্য ব্যবস্থা করবেন। একটা আইন পাশ করবেন, কিন্তু আইন পাশ করতে সময় লাগবে। একটা এক্সিকিউটিভ অর্ডারে, নির্বাহী আদেশে 7 দিনের মধ্যে এদের ছেলে মেয়েদের ব্যবস্থা করে দেবেন, যাদের স্কুলে পড়াশোনা হয়নি বা যাদের বউরা ইনকাম করতে পারেনি, খাওয়া দাওয়া হয়নি, পুষ্টি হয়নি, ব্যবস্থা করবেন। এটা আমি বলছিলাম। আরেকটা কথা আমি বারবার বলছি, আমি যখন কাগজ বের করলাম তখন দেখলাম মফস্বল থেকে যেসব সাংবাদিকরা আসেন, তারা সারা কোচে ট্রাভেল করে, সে চোখ ঢুলু থাকে, থাকার জায়গা নেই কোনো, তারা কোনো আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের বাড়িতে এখানে সেখানে থাকে। সেটা ঠিক নয়। তারা আসছে একটা পত্রিকার হেড অফিসে, একটা সম্মেলনে আসছে, তারা গর্বিত বোধ করে, কিন্তু এসে তারা সেই গর্ব তাদের হারিয়ে যায়। তাদের থাকতে হয় ভিক্ষা করে, অন্যের বাড়িতে চলতে হয় কষ্ট করে। এটা ঠিক না। যদি ঢাকা ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, উত্তরা ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, গুলশান ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, তাহলে কেন প্রেস ক্লাবের গেস্ট হাউস থাকবে না? সুতরাং প্রেস ক্লাবের গেস্ট হাউস থাকতে হবে। আমি শুনেছি এবার এসে খোঁজ নিয়েছি, এসে শুনেছি প্রেস ক্লাবের গেস্ট হাউসে ঘুরে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এটা আপনারা কিন্তু আশা করি এটাও তিনি মনে রাখবেন, কারণ মফস্বল সংবাদদাতারা কিন্তু প্রাণ, এটা বুঝতে হবে। আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সংবাদপত্র, ঢাকা কেন্দ্রিক সম্প্রচার। আমি জানি না এখানে মফস্বল থেকে কেউ এসছেন দিকে না বা কতদিন এসছেন, হয়তো কেউই নেই, হতেও পারে সেটা, আমি জানি না। কিন্তু আমাদের দেশটা তো ঢাকা নয়, আমাদের দেশটা পুরো বাংলাদেশ, এটা বুঝতে হবে। এই জন্য আমি সবাইকে বলি, এসো। আমি কেন জানি সেটা একটা কারণ আছে। আমি নিজে একটা চলন্ত বিজ্ঞাপন, যেহেতু আমি টেলিভিশনও করি, সেহেতু আমি যখন যেখানে যাই অডিট করতে, তখন আমাকে মনে করে আমি অডিট করতে এসেছি, কিন্তু বুঝতে পারি যে আমি টেলিভিশনের লোক দেখেই তখন আমাকে অনেক গোপনে অনেক কথা তারা বলতো। এই জন্য আমি বাংলাদেশে যারা জুট মিল, টেক্সটাইল মিল বলেন, ফার্টিলাইজার, এগুলো আমি অডিট করতে যেতাম। কারণ আমার ফার্ম আমাকেই বলতো, তুমি মফস্বলে যাও, তোমার বউ লন্ডনে থাকে, তুমি ঢাকার বাইরে যাও। আমি যেতাম, মনে খুশিতে যেতাম। সেই হিসেবে কিন্তু আমার টেক্সটাইল তুলে দেখা না হলেও বাংলাদেশের অধিকাংশ জায়গা আমার দেখা হয়ে গেছে এবং আমি জানি। এবং আরেকটা কথা আরেকভাবে জানি, যেহেতু জায়জাদিন প্রথম পত্রিকা যারা প্রথম আহ্বান করে ফেসবুকের আগে, আমি বলতে চাই এখানেও গর্বের সঙ্গে যে তোমরা তোমাদের নাম ঠিকানা দাও, মোবাইল ফোন নাম্বার দাও। আমি আমার প্রত্যেকটা লেখা নিচে লেখা থাকতো যে এটা ঝিকর কাছে থেকে, শৈলকোপা থেকে, আপনারা যারা সাপ্তাহিক জায়জাদিন পর্যন্ত তারা তো জানেন। এটা খুব ইম্পর্টেন্ট। সারা দেশকে কিন্তু সম্পৃক্ত করতে হবে পত্রিকার সঙ্গে।
মফস্বল সংবাদদাতা শুধু হবে না, পাঠকদের সম্পৃক্ত করতে হবে, শ্রোতাদের সম্পৃক্ত করতে হবে, দর্শকদের সম্পৃক্ত করতে হবে। এটা হচ্ছে আমার আরেকটা অনুরোধ।